বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে আমাদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং ভারত বেপরোয়া পাগল প্রায়। কারণ বুদ্ধি থাকলে বস্তা তো আসলে তেল পুড়িয়ে যে নেওয়া যায়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছে। দেখেন একই জায়গায় ইউরোপ আমেরিকা সহ যে দেশগুলো আছে পশ্চিমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক। বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোলা পানি তারা খাবে, তবে লাইনটা একটু অন্য লাইনে। নতুন কৌশল, সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ আমেরিকা, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার বাংলাদেশ। মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে। আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে? মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক শক্তি উঠে আসতে চলেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে যারা এতদিন প্রশ্ন তুলেছে, তারা এবার নিঃসন্দেহে চমকে উঠবে। চীনের তৈরি অত্যাধুনিক যে 10C ফাইটার জেট বাংলাদেশের বহরে যোগ দিচ্ছে, এটি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যকেই বদলে দিতে চলেছে। আবার দীর্ঘ 3 বছর প্রশিক্ষণের পর 74 জনকে নতুন করে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীতে। পাকাভুক্ত হচ্ছে বাংলাদেশের আকাশ সীমা। এজন্য ইউনূস সরকারের এক কঠিন কৌশল, যেখানে গুজব ছড়ানো ভারত হবে অনায়াসে কুপকাত। মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশ সীমা আরো সুরক্ষিত করতেই তৃতীয় কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানানো হয়। এইটুকু হোক, ভিয়েতনাম আমরা জানি 12 বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে। সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা, বাঙালির হিন্দু মুসলমান নেই। দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি কি নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম থেকে বুঝে গেছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজেই তিনি মহা বিপদে পড়ে গেছে। জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে তাকে শায়েস্তা করে যাবেন। এইদিকে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি কথা না বাড়ে চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই। কি একটা ছোট্ট রাষ্ট্র দেখেছেন কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। এবং আরেকটা মারাত্মক, আমি আমার জগৎ দিয়ে, আমি একটা বিজ্ঞাপন কনসালটেন্ট এবং আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কিছু কাজ করি। সেই কাজ করতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ যা আবিষ্কার করছে কৃষিতে, আমার সাবজেক্ট কৃষি, অকল্পনীয়। ফলে বাংলাদেশের যে ইয়ং ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে, সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে। মা মানে বাংলাদেশ, অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য। আর আমার এখানে, আমার বাংলায় বা আমার ভারতবর্ষে সরকারের টাকায়, আপনার আমার টাকায় ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় কিছু হলে দেলা বাঙ্কারা পালিয়ে যাচ্ছে। পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না, আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছে না। ফলে বড় দেখলে হবে না, বড় না। এইটুকু হোক, ভিয়েতনাম আমরা জানি 12 বছর লড়াই করেছিল আমেরিকার সঙ্গে। সুতরাং এত সিরিয়াস বিষয় বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না। তার কারণ একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা, বাঙালির হিন্দু মুসলমান নেই। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক হৃদয়। আমাদের শুভেন্দু বুঝবে কেন? শুভেন্দু তো বাঙালি নয়, ও তো বাঙালির শত্রু। বাঙালি, আপনি বললেন শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ। হ্যাঁ, শুভেন্দুর মা ওপার বাংলার মানুষ। আমার শুভেন্দুর মা আমার পরিচিত, আমি মাসিমাকে খারাপ বলতে চাই না, তিনি বাংলাদেশ থেকে এসছেন। কিন্তু ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি। তার মা তো খুবই ভালো, বাবাও তো খুব ভালো। তার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে, সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। এটা তো যুক্তি, এটা তথ্য এবং যুক্তি, যেটা বাংলাদেশের নদীমাতৃক জায়গা বাংলাদেশ, সেখানে বহু মানুষের জীবিকা এবং সম্মানের সঙ্গে জীবিকা হচ্ছে রিক্সা চালানো। এবং রিক্সা নিয়ে অনেক গানও আছে বাংলাদেশের, ভালো ভালো গান আছে। ফলে ওদের জীবনের সঙ্গে মিশে আছে রিক্সা। কিন্তু সেই রিক্সা কখনোই হাতে টানা কলকাতার সেই আদি রিক্সার মতো নয়। এটা তথ্য, এই তথ্য এবং যুক্তি এরা কারা শোনে? যাদের মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে। কিন্তু যাদের মাথাটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহরা গোবর ভরে দিয়েছে এবং গরুর মুখ দিয়ে ঠেসে দিয়েছে, তারা যুক্তিটা পাবে কোথায়? তারা ওটাই ভাববে। এখানে তো আমাদের ভারতবর্ষের আরএসএস, বিজেপি, এরা তো হিন্দুত্ববাদী তো টোটাল ব্যবস্থাটাই তো কুৎসা
এবং মিথ্যাচারিতা, অশিক্ষা, এগুলোর উপর ভিত্তি করে সেই হিন্দুত্ববাদীদের কিছু টিভি চ্যানেল, যেমন এবিপি আনন্দ, যেমন আনন্দবাজার পত্রিকা, যেমন একজন বাংলাদেশি শয়তান আছে, সে হলো ময়ূক রঞ্জন, আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল, চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা। আবার বলছে ভারতবর্ষে 50টি ট্যাঙ্ক রয়েছে, বাংলাদেশে 5টি ট্যাঙ্ক আছে। তাহলে প্রথমে ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে ছুড়লো, ইটটা ছুড়লো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান, তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়, জোকারি ছাড়া কিছুই নয়। আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে, কি কামান আছে, কি করছে, কত সৈনিক, এত বড় সাহস। আমি বাংলাদেশের সঙ্গে এই প্রসঙ্গটা যখন আপনি বলছেন, তাহলে আমাকে বলতে হয় যে অনেকে হেসে ফেলছে যে বাংলাদেশ এইটুকু একটা ডোবার মতো, আপনার মতো বলছে দেশ, আর ভারত এত বড় দিয়ে কিছু হয় না, এত বড় দিয়ে কিছু যায় আসে না। আমেরিকা তো এত বড়, তো ভিয়েতনামের কাছে হেরে গেল কেন? একটা রাষ্ট্র বেঁচে থাকবে সেই রাষ্ট্রের সন্তানদের ওপর, সন্তানরা তার মাকে, তার রাষ্ট্রকে কি চোখে দেখছে। ভারতবর্ষের রাজ্য রাজ্য হিংসা, ঘৃণা, মারপিট, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভারত। ভারতের মানুষের সঙ্গে মানুষের ঝগড়া ঝাঁটি, হিন্দুত্ববাদ বিভেদ তৈরি করে দিয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কারোর সঙ্গে কারো মিল নেই। এক, দুই হলো বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র, ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান, তারা এখন প্রকাশ করতেছে না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস, ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবেই লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। এন্ড লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অন দেয়ার অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র। 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তারা এই কাজটা করতো ভারতের সহযোগিতায়, যেটা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে গতকালকে আপনার যুক্তরাষ্ট্র। আজকে হলো আপনার সুইজারল্যান্ড, দ্য মোস্ট পিসফুল কান্ট্রি অ্যান্ড দ্য প্যারাডাইজ অন দিস প্ল্যানেট। সুইজারল্যান্ড ইংরেজিতে আমরা যাকে বলি, বা বাংলাতে সুইজারল্যান্ড তারা আপনার ভারতকে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়া সেটা বাতিল করেছে। যুক্তরাষ্ট্র আপনার অসহযোগী বা আনফ্রেন্ডলি দেশ হিসাবে আপনার ঘোষণা করেছে ভারতকে, এর আগে স্যাংশন দিয়েছে। অর্থাৎ কল্পনা করতে পারেন ভারতের জন্য কি ধরনের খবর আসতেছে। যুক্তরাষ্ট্র যেখানে ভারতকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে প্রত্যেকটা দেশ থেকে আপনার বিষয়ে, সেই জায়গাতে আমি মনে করি যে ইটস আ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এট দ্য সেম টাইম এন্ড দ্য আওয়ামী রেজিম। যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে এইভাবে ট্যাকল করে থাকে, তাহলে কতটা ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত অবস্থায় ভারত পতিত হয়েছে। অর্থাৎ ভারতের যে আগ্রাসী এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করার যে মানসিকতা এবং পরিকল্পনা, সেটা যে ব্যস্তে গেছে এবং ব্যস্তে যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে পিপল আর কিকিং আউট ইন্ডিয়া। দিস ইজ এ গুড সাইন, ইটস নট এ গুড সাইন ফর ইন্ডিয়া। এবং সেই ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে এখানে রাখার জন্য এবং তাদের এজেন্টকে আবার পুনরায় রিহেবিলিটেট করার জন্য আমাদের সরকার যারা আছেন তাদেরকে অনেক ভালো কাজ হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, বা কিছু গুণগত কাজ যেগুলো অবশ্যই করা দরকার, এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে না বলে সবাই মনে করেন। এন্ড উই আর ভেরি কনসার্ন ফর ইট, বিকজ আমরা জানি না ইন্ডিয়ান যে তারা কি বাংলাদেশে এগুলো তারা আবার এগ্রাসনটা আবার বজায় রাখতেছে কিনা, বিভিন্নভাবে সরকারকে বই দেখিয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা। আচ্ছা, সুতরাং আমি মনে করি এই জায়গাতে পরিবর্তন আসছে, এবং আজকে ভারতের জন্য প্রত্যেকটা জায়গায়, এবং এই ভারত কতটা বিপজ্জনক। আজকে কেনিয়াতে আপনি জানেন, কেনিয়া তারা আদানির সাথে চুক্তি বাস্তব আপনার ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্র আদানিকে স্যাংশন দেওয়ার পথে এই মুহূর্তে ইট ইজ আন্ডার ওয়ে, এবং অলসো আপনার যে তারা যে চার্জ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট, যা ফেডারেল কোর্ট, যা প্রেসিডেন্ট ট্রাম্পও কিছু করার ক্ষমতা নাই, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন একজন প্রেসিডেন্ট সেটা বলা বাহুল্য, এবং এটা আসতেছে। সুতরাং কোনো ধরনের বেনিফিট সুবিধা আপনারা নিতে পারবেন না
লক্ষ লক্ষ ভারতীয় সিটিজেনশিপ আপনার থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র তাদের এই আগ্রাসী এবং অসহযোগী মনোভাব এবং বলতে গেলে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা রাখার জন্য। ট্রাম্প আসলে যে খেলবে না তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো প্রত্যেকটা জায়গাতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন মানুষ যিনি ঘোষণা দিয়েছেন এবং সেটা নতুনভাবে বাস্তবায়ন করবেন, সুতরাং বলা বাহুল্য যে অনেক খেলা বাকি আছে এবং এরা যে প্রতিদিন একঘেয়ে হচ্ছে এবং তারা, আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্র থেকে যদি যে বিশেষ সুবিধা ভারত পেয়ে থাকে সেটাও বাতিল করে দেয়, ডোন্ট বি সারপ্রাইজ, বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে আর ভেরি অ্যাংরি উইথ দি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস। আজকের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন, ইভেন বাংলাদেশ সম্পর্কে আপনারা মনে করেন যে দাদা তোমাদের দেশের আমাদের কি চাহিদা আছে, বা বাংলাদেশকে আমাদের দরকার নাই, আমরা যথেষ্ট শক্তিশালী একটা ইকোনমি, আমাদের দেশ এত বড় যে এক মাথা থেকে আমরাই আমাদের কাছে বেচা বিক্রি করবো আর বাংলাদেশের প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করবো না। কিন্তু আপনি কি জানেন বিভিন্ন কারণে বাংলাদেশ আপনাদের হেডেক? বরাবরই আলোচনায় উঠে আসে সেভেন সিস্টার্স, আর আজকে স্বাধীনতার 53 বছর পর নতুন করে একটা টেকনিক্যাল সিস্টেমে এই সেভেন সিস্টার্সকেই আমরা বাংলাদেশ আটকে দিচ্ছে যাচ্ছি। তবে এটা আপনারা যখন সবকিছু ক্লিয়ার করবেন আমরাও ক্লিয়ার করবো, ভালোবাসাটা হবে লেনদেনের ভিত্তিতে নাকি সমতার ভিত্তিতে, ডিলগুলো হবে অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে সমতার ভিত্তিতে। যারা ভাবছিলেন যে বাংলাদেশের সাথে আর ভারতের পেচকিটা কোথায় বা কোথাও আটকা আছে কিনা, যে সেভেন সিস্টার্সে আটকা আছে, তবে এমন না যে আমরা সেভেন সিস্টার্সের ট্রাক ভর্তি মেশিনারিজ পাঠাবো, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবো, এর বাহিরেও এই সেভেন সিস্টার্সের ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক কিছুই বাংলাদেশের উপর কানেক্টেড। বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা এই যে মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো ছাড়া আপনি কতটা অসহায়, একদিন ফেসবুক বন্ধ হলে কিন্তু আসলে বিষয়টা বোঝা যায়। সম্প্রতি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানের একটা চিঠি সামনে এসেছে। কি আসছে? ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল, মানে এয়ারটেলের সঙ্গে মিলে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সামিট এবং হচ্ছে ফাইবার অ্যাট হোম, এই দুইটা কোম্পানি মিলে একটা চুক্তি করেছিল। কি এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যদি দেখি একটু, আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7 রাজ্য, সেই 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে আপনার সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে 87 মিলি সেকেন্ড। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এই যদি ব্যান্ডউইথ নিতে পারে তাহলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার। ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলি সেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে আপনার এই প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিয়ে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দিয়েছিল আমাদের বাংলাদেশের একটা গ্রুপ, যেটা দুর্বৃত্তের একটা সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গেছিল, সামিট গ্রুপ। এর সাথে যুক্ত ছিল ফাইবার এট হোম। 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল ভারতী এয়ারটেল। এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল বিআরটিসি, যদিও ওই আবেদন নিয়ে তৎকালীন সময় কিছুটা আপত্তি ছিল। এখন আমরা যদি দেখি রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে বর্তমান সিচুয়েশনে এই পাঙ্গাপাঙ্গি খেলায় ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়ন্ত্রক সংস্থা বলছে ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিপিবিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধ্যগ্রস্ত হবে বাংলাদেশের মেইটা, গুগল, আকামাই, অ্যামাজনের মতন প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হবে। সো এটা আমাদের নিজের দেশের জন্য বেসিক্যালি ক্ষতিকর হবে। বিটিআরসি চেয়ারম্যান বলছেন যে ট্রানজিট আমাদের গাইডলাইনে নেই, তবে হ্যাঁ যদি এখানে সিস্টেমগত কিছু পরিবর্তন আসে, কৌশলগত কিছু পরিবর্তন আসে, তো সেই ক্ষেত্রে ভারতের 7 রাজ্যে আপনার হয়তোবা আমরা কিছুটা লসের শিকার হইলেও, অথবা ধরেন ভালোবাসার জায়গা থেকে হয়তো এই কাজটা করার সুযোগ আছে, বাট যে ওয়েতে ডিলটা করেছে ওইটা না, এটাকে কারেকশন করতে হবে, মডিফাই করতে হবে, নতুন করে পুনর্বিবেচনা করতে হবে। এখন ভারত যখন বাংলাদেশের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়, এটা সেটা ঘোষণা করা বন্ধ দেয়, আমরা সন্ত্রাসী চ্যালেঞ্জ আমরা চাইলে দেখেন এরকম অনেক কিছু, বাংলাদেশকে হালকা নেওয়ার কিছু নাই কিন্তু, কারণ আমরা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে অনেক দূর পৌঁছে গেছে। গত 15 বছরে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার নাটকীয় কান্না দেখে দেখে ক্লান্ত এবং বিরক্ত। এখন মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে। আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে, যদিও আমরা বুঝতে পারছি না কোন স্ত্রীকে নিয়ে। জনগণের জানা মতে ওনার তো অনেকগুলা স্ত্রী, আর অজানা কে জানে কতগুলা। তবে স্ত্রী নিয়ে কান্নাকাটি করার জন্য আপনাকে এই পদে বসানো হয়নি। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা। প্রফেসর ইউনূসের এতগুলো সহকারী,
ওনাদের কেউ কি, এবং এতগুলো অ্যাডভাইজার, ওনাদের কেউ কি ডক্টর ইউনূসকে গিয়ে একবার বলেছেন এই পুরা এই 40-45 মিনিটের যে ভিডিওটা তার সামারিটা কি ডক্টর ইউনূসকে বলেছেন? এবং ডক্টর ইউনূস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞেস করা? স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছামতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে, তা জনগণ মানবে না। মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয়নি। হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি। আসিফ নজরুলের এত মায়া উঠলেও কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়ার? আবার সেই দিকে চুন্নি সাহাকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে। আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি, কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয়। ঠিক আছে, বুঝলাম, তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না, কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক। সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক। সেটা আমরা রয়ের সদস্য, রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি, কিন্তু সে ভারতের প্রতিনিধি। এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে? এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল। 4 মাস পেরিয়ে গেল, অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না। অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দী, অনেক মানুষ উকিলের পিছনে অর্থ নষ্ট করছে। তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে? আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জা শরম নাই, তাই সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে, এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক, ইমানদার এবং জ্ঞানী, যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের, সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক। আদারওয়াইজ দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে না, জনগণের স্বার্থ রক্ষা হবে না। যদি আসিফ নজরুলকে দ্রুত সরানো না হয় তাহলে আমি আগেই বলে দিচ্ছি, প্রয়োজনে বারবার রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠুক আরেকবার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমি তাই এখনো রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো না দেশে অর্থ পাঠানো বন্ধ করে দিতে। দেশের স্বার্থে অর্থ চালু রাখুন, আর কিছুদিন অপেক্ষা করুন। যদি আসিফ নজরুলকে না সরানো হয় তাহলে আপনারা যা করণীয়। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত ধরনের আপডেট নিউজ। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদীর ক্ষমতা হয়তো শেষ, শেখ হাসিনার মতোই নরেন্দ্র মোদী ইন্ডিয়া ছেড়ে পালাবেন। এখন কোথায় পালাবেন? যুক্তরাষ্ট্র তাকে জায়গা দিবে না। যাই হোক দর্শক শ্রোতা, এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বিচার দিয়েছেন নরেন্দ্র মোদীর নামে। নরেন্দ্র মোদীর ক্ষমতা হয়তো খুব শীঘ্রই চলে যাবে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।